মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম স্থান অধিকার করেছে সুশোভন বাসার। খুলনার কয়রার ছেলে সুশোভন বাসার ৯০.৭৫ নম্বর নিয়ে এই সাফল্য অর্জন করেছে। কিন্তু ফলাফল প্রকাশের ৩-৪ দিনের মাথায় দেখা যাচ্ছে সুশোভনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ নেতিবাচক কথা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে এই নেতিবাচক কথাগুলো কেন ছড়িয়ে পড়ল এবং কিভাবে আসলে এই ঘটনাগুলো ঘটে, এই বিষয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখেছেন যে সুশোভন বাসার মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন প্রথম স্থান অধিকার করলো, প্রথমেই তিনি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো পত্রিকাকে। প্রথম আলোতে তার খবরটি ছাপা হয়েছে এরকম যে কোনো ধরনের কোচিং ছাড়াই সুশোভন বাসার মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হলো। কিন্তু এর একটু পরেই দেখা যায় যে উদ্ভাস কোচিং সেন্টারের সঙ্গী আছে উন্মেষ কোচিং সেন্টার, যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করায়। সেই উন্মেষ কোচিং থেকে বাসারের ইন্টারভিউ প্রকাশিত হলো এবং সেখানে বলা হলো যে এই সুশোভন বাসার তিনি শুধুমাত্র উন্মেষে কোচিং করেছেন, আর কোথাও কোচিং করেননি। এই যে প্রথম আলোর সাথে তার প্রথম কন্ট্রাডিক্ট হলো এখানে। পরবর্তীতে তিনি আরও কয়েকটি বইয়ের কথা বলেছেন, যে তিনি সহায়ক বই হিসেবে জয়কলি সহ আরও কয়েকটি বইয়ের কথা বলেছেন, এই বইগুলো পড়েছেন। কিন্তু বিষয় হলো যে এ নিয়ে আসলে মানুষের বিতর্ক হওয়ার কারণ কি? বিতর্ক হওয়ার কারণ এই যে প্রথম ইন্টারভিউ এবং পরবর্তীতে ধীরে ধীরে যে তিনি ইন্টারভিউগুলো দিচ্ছেন, এই ইন্টারভিউগুলোতে তার যেই বক্তব্য সেই বক্তব্য আসলে মিলছে না। কারণ প্রথম দিকে তিনি বলেছেন যে তার স্কুল শিক্ষক বাবার নির্দেশনা, সহায়তা এবং মায়ের উৎসাহে তিনি এই মেডিকেল ভর্তি পরীক্ষায় এত সাফল্য অর্জন করলেন এবং তিনি মূলত টেক্সট বুক টার্গেট করে পড়াশোনা করেছেন। তাহলে এই যে পরিস্থিতি তৈরি হলো, এটা কি আসলে বাসিরের নিজের তৈরি করা পরিস্থিতি কি না? আসলে বাংলাদেশে তো বেশ বহু বছর ধরেই ভর্তি পরীক্ষার কোচিংগুলো চলে আসছে এবং সেই থেকেই আসলে এরকম ঘটনাগুলো ঘটে। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, বিভিন্ন জায়গায় যেই ভর্তি কোচিংগুলোর যে বিজ্ঞাপন এবং প্রসপেক্টাসগুলো দেওয়া হতো, সেই প্রসপেক্টাসগুলো আমি সংগ্রহে রাখতাম। তো আমি অবাক হয়ে লক্ষ্য করতাম যে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের মুখের সামনে একটি কাঁটা চামচে মিষ্টি ধরে সেই ছবিগুলো প্রকাশ করা হতো এবং কতজন চান্স পেয়েছে তাদের কোচিং থেকে এরকম একটা লম্বা তালিকা দেওয়া হতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একদম শুরুর দিকে ধরেন 1 থেকে 10, 20, 50, 100-র মধ্যে যারা থাকে, বিশেষ করে 1 থেকে 10-20-এর মধ্যে যারা থাকে, তাদের ছবিগুলো দেখতাম যে প্রায় সকল কোচিং সেন্টারের প্রসপেক্টাসেই লেখা আছে যে এরা ওই কোচিংয়ে কোচিং করেছেন। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? এটা সম্ভব নয়। তাহলে কিভাবে তাদের ছবি এখানে ছাপা হলো? এখানে বিষয় হলো যে আমরা দেখতাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জায়গায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক কোচিং সেন্টার তাদের ল্যাপটপ উপহার দেয়। আসলে ওই ল্যাপটপ উপহার দেওয়া এবং আর্থিক অনুদান দেওয়ার মধ্য দিয়েই তারা আসলে তাদের কোচিং সেন্টার প্রসপেক্টাসে ওই যে শীর্ষ মেধা তালিকা যারা থাকে তাদের ছবি প্রকাশের অনুমতি গ্রহণ করে। এবং এর বাইরে আমরা দেখেছি যে পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ফার্স্ট ইয়ারে যখন ছেলেমেয়েরা গণরুমে থাকে, তখন বিভিন্ন কোচিং সেন্টার কবে সংবর্ধনা দেয় এরকম একটি দাওয়াতপত্র আসলে হলগুলোতে পৌঁছে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা আসলে প্রথম বর্ষে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই একসাথে সেই কোচিং সেন্টারগুলোর সংবর্ধনায় যায়। সেখানে ভালো বড় অনুষ্ঠান হয় এবং ভালো খাওয়া দাওয়া দেওয়া হয়, কিছু উপহার দেওয়া হয়, ঘড়ি, এরকম অনেক উপহার দেওয়া হয়। যেই উপহারগুলো দেওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রেশনের জন্য ওই শিক্ষার্থীদের ছবি দিতে হয়। ওই ছবিগুলো পরবর্তীতে ওই কোচিং সেন্টারগুলো তাদের প্রসপেক্টাসে ছেপে দেয় এবং তারা বলার চেষ্টা করে যে এই শিক্ষার্থীরা আসলে তাদের ওখানে কোচিং করেছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী কোথায় কোচিং করে এসেছে, কিংবা আদৌ কোচিং করেনি, কিংবা কয় জায়গায় কোচিং করেছে, সেগুলো ওই শিক্ষার্থী জানে। শুধুমাত্র ওই গিফট, উপহার এবং সংবর্ধনা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন, এই ঘটনাকে ভিত্তি করেই, এই বিষয়টিকে ভিত্তি করেই তারা আসলে ছবিগুলো ছাপে। তবে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই কোচিং সেন্টারের অনেক শিক্ষার্থীরাই চান্স পায় এবং ক্রেডিট যে ভাগাভাগি, এক কোচিংয়ের স্টুডেন্টের ক্রেডিট অন্য কোচিংগুলো নেয়, এটি আসলে খুব বহুদিন ধরেই চলে আসছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা এসে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যেই অনলাইনগুলো রয়েছে, এখানে খুব দ্রুততার সঙ্গে যেই সংবাদগুলো ছড়িয়ে পড়ে এবং এই সংবাদগুলো দেখে আসলে মানুষ শুরুতেই একটি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই শিক্ষার্থী এই জায়গার। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে তারা নিতে চায় না, মানতে চায় না এবং তখন মনে করে যে এখানে আসলে টেম্পারিং হয়েছে।